সাহিত্যের বিখ্যাত ছোট গল্পকার প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি অন্যতম ছোট গল্প হল কুয়াশায়। সাহিত্যের ইতিকথা চ্যানেলে আজকে সেই আলোচ্য পাঠ্য ছোট গল্প হল কুয়াশায়। হ্যারিসন রোড ও আমহার্স্ট স্ট্রিটের মোড়ে নেমে অত্যন্ত বাঁকাচোরা কটি গলিপথ পার হয়ে হঠাৎ একটি ছোট্ট রেলিং ঘেরা জমি কোনোদিন কেউ হয়তো আবিষ্কার করতে পারে, অনেকে করেছেও। আবিষ্কার কথাটার ব্যবহার এখানে নিরর্থক নয়, কারণ অত্যন্ত কুটিল গলির গোলকধাঁধায় ঘুরবার পর ক্লান্ত পথিকের কাছে ঠিক আবিষ্কারের বিস্ময় নিয়ে এই সামান্য জমিটুকু দেখা দেয়। পুরানো নোনাধরা ইটের মান্ধাতার আমলের তৈরি বাড়িগুলি ওই সামান্য রুগ্ন ঘাসের শয্যাটিকে কারাগারের প্রাচীরের মতো ঘিরে আছে। দেখলে কেমন মায়া হয়। ওর ঘাসগুলির বিবর্ণতায় যেন পৃথিবীর দিগন্ত বিস্তৃত প্রান্তরগুলির বিচ্ছেদের কান্না আছে। মিউনিসিপ্যালিটির বাঁধানো দপ্তরে এই জমিটুকুর বড় গোছের একটা নাম নিশ্চয়ই আছে। সে নাম আমরা জানি না, জানবার প্রয়োজনও নেই। নিকটবর্তী থানার পুরানো খাতায় এই ভূখণ্ডটিকে জড়িয়ে যে বিবরণ লিপিবদ্ধ আছে তাই নিয়ে আমাদের কাহিনী। পুলিশের লোকেদের সম্বন্ধে যত রকম নিন্দাই বাজারে চলুক না কেন, ভাব প্রবণতার অপবাদ তাদের নামে এখনো কেউ বোধহয় দেয়নি। তাদের বিবরণ সাহিত্য হবার কোনো দুরাশা রাখে না। পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর ঘটনাকে প্রতিদিনের শেয়ার মার্কেটের রিপোর্টের মতো বর্ণহীন ও নিরস করে লেখবার দুর্লভ বিদ্যা তাদের আয়ত্ত। তবু এই সামান্য রেলিং ঘেরা 3 কাঠা পরিমাণ জমিটির ভেতরে 10 বছর আগে শীতের এক কুয়াশাচ্ছন্ন প্রভাতে এমন একটি ব্যাপার ঘটেছিল, যা তাদের নির্লজ্জ কলমের নিষ্ঠুর আঁচড় সয়েও আজও বুঝি রহস্যমণ্ডিত হয়ে আছে। চারিদিকের জীর্ণ বাড়িগুলি থেকে ততোধিক জীর্ণ যে মানুষগুলি আজ সন্ধ্যার ক্ষণিকের অবসরে এই ছোট্ট জমিটুকুতে দুর্বল নিঃশ্বাস নিতে আসে, তারা অনেকেই হয়তো সে কথা আজ ভুলে গেছে, কিংবা না ভুললেও স্মৃতির পুরানো পাতা সযত্নে তারা চাপা দিয়েই রাখে। উল্টে দেখবার ইচ্ছা বা অবসর কিছুই তাদের নেই। তবুও এখনো কেউ কেউ ছেলে মেয়েদের লোহার রডের তৈরি দোলনার কাছে এসে থমকে দাঁড়ায়। 10 বছর আগের একটি প্রভাতের কথা ভেবে হয়তো শিউরেও ওঠে। প্রভাত সূর্যের আলো সেদিন তখনও ওই জমিটুকুর ঘন ধোঁয়াটে কুয়াশাকে তরল করবার সুযোগ পায়নি। সেই অস্পষ্ট কুয়াশায় দেখা গেছিল ছেলেদের দোলনার ওপরকার দণ্ড থেকে কণ্ঠে মলিন দোরকা জড়ানো একটি নারীর মৃতদেহ ঝুলছে। মেয়েটি কিশোরী নয়, কিন্তু পূর্ণ যৌবনাও তাকে বুঝি বলা চলে না। পরনে তার বিধবার মলিন বেশ, কিন্তু গলায় একটি সোনার হার। তা থেকে ও তার মুখ দেখে ভদ্র গৃহস্থ পরিবারের সঙ্গে তার সম্পর্ক অনুমান করা কঠিন নয়। মাথায় দীর্ঘ রুক্ষ চুলের রাশ তার মুখ ছেয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছিল, কিন্তু তারই ভিতর দিয়ে তার ঈষৎ বিকৃত মুখ যারা দেখেছে তারা কখনো তা ভুলতে পারবে বলে মনে হয় না। সে মুখের অসীম ক্লান্তি ও অসহায় কাতরতা মৃত্যুও যেন মুছে দিতে পারেনি। খবর পেয়ে পুলিশের লোকের আসতে দেরি হয়নি। এ সমস্ত ব্যাপারে যা দস্তুর তা করতেও তারা ত্রুটি করেনি। তবুও এই মৃত্যু রহস্যের কোনো কিনারায় শেষ পর্যন্ত হলো না। যে কুয়াশার মাঝে মেয়েটির জীবনের পরিসমাপ্তি ঘটেছিল, তারই মতো দুর্ভেদ্য রহস্য তার সমস্ত অতীত জীবন ইতিহাস আচ্ছন্ন করে রহিল। এই মৃত্যুর লজ্জা ও গ্লানি গায়ে পেতে নেবার জন্য কোনো আত্মীয় স্বজন তার থাকলেও এগিয়ে এলো না। নামহীনা গোত্রহীনা পৃথিবীর অপরিচিতা হতভাগিনী নারীদের এক প্রতীকী বুঝি সেদিন নিশান্তের অন্ধকারে এই রেলিং ঘেরা জমিটুকুর নির্জনতায় উদ্বন্ধনে সকল জ্বালা জড়িয়েছে। ভাবতে পারতাম
কিন্তু তা সত্য নয়। এই শোচনীয় সমাপ্তির কোথাও একটা আরম্ভও ছিল। এই নিদারুণ কাহিনীর গোড়াকার পরিচ্ছেদগুলি জানতে হলে 13 বছর আগেকার চক মেলানো যে বিশাল বাড়িটিকে প্রবেশ করতে হবে, তার দেউড়ির দরওয়ান থেকে জীর্ণ দেওয়ালের প্রত্যেক ফাটলে অস্তমিত গৌরবের চিহ্ন এখনো সুস্পষ্ট। বৃদ্ধা রূপসীর মতো আজও তার গায়ে অতীত গৌরবের দিনের অলঙ্কারের দাগ মেলায়নি। তার লোল চর্মের মালিন্যকে ব্যঙ্গ করে আজও সে চিহ্নগুলি মানুষের চোখে ব্যথিত করে। জীর্ণ শতচ্ছিন্ন মলিন উর্দি পড়ে আজও পুরানো দিনের বৃদ্ধ দরওয়ান দরজায় পাহারা দেবার ছলে বসে বসে ঝিমোয়। পাহারা দেবার আর তার কিছু অবশ্য নেই। বড় রাস্তার ওপর বাড়ির আসল দেউড়ির দিক পূর্বর্তন উত্তরাধিকারী দেনার দায়ে অনেক দিনই বেঁচে দিয়েছেন। গলির ওপর আগের আমলের খিড়কি দরজায় এখন একটু অদল বদল করে দেউড়িতে পরিণত হয়েছে। সে দেউড়ি পার হয়ে সেকালের বাঁধানো আঙিনা অতিক্রম করে যে মহলে পৌঁছানো যায়, চারিদিক থেকে সংকুচিত হয়ে এলেও তার আয়তন বড় কম নয়। মৌচাকের মতো সে মহলের কুঠুরির পর কুঠুরি এখনো গুনে ওঠা ভার, কিন্তু পাহারা দেবার সেখানে কিছু নেই। অধপতিত প্রাচীন জমিদার বংশের দরিদ্র উত্তরাধিকারীরা সেই অসংখ্য কুঠুরির পর কুঠুরিতে ভিড় করে বাস করে। কারোর সঙ্গে কারোর তাদের বিশেষ সম্পর্ক নেই। অতীত দিনের স্মৃতি ছাড়া সযত্নে রক্ষা করবার মতো মূল্যবান জিনিসেরও তাদের একান্ত অভাব। তবু চিরদিনের রেওয়াজ মতো বৃদ্ধ দারোয়ান দরজায় বসে থাকে এবং তারই পাশের কুঠুরিতে নায়েব, গোমস্তা, সরকার প্রভৃতির ব্যস্ত কলরবের পরিবর্তে সে যুগের শেষ চিহ্ন এ পরিবারের বিশ্বাসী সরকার মহাশয়ের তামাক খাবার মৃদু শব্দ শোনা যায়। যৎসামান্য যে জমিদারি এখনো অবশিষ্ট আছে, তিনি একাকী তার তত্ত্বাবধান করেন ও বর্তমানের অসংখ্য উত্তরাধিকারীদের মধ্যে তারই যৎসামান্য আয় বন্টন করবার বন্দোবস্ত তাকে করতে হয়। অন্দরমহলের হেসেল ও বাহিরের এই একক সরকার মহাশয়ের দপ্তর, এই বৃহৎ বিচ্ছিন্ন পরিবারের একান্নবর্তিতার এই দুটি চিহ্নই এখনো বর্তমান। সরকারের দপ্তর একান্ত সংকুচিত হয়ে এলেও হেসেল প্রকাণ্ড। পূর্বতন কর্তার উইলের নির্দেশ মতে জমিদারির আয়েই তা চলে। বিরাট মহলের সমস্ত কুঠুরির অধিবাসীদের দুবেলা এখন শুধু তার সঙ্গে আহারের সম্পর্কটুকু আছে, কিন্তু সে সম্পর্কের গুরুত্ব বড় কম নয়। তিনটি বড় উনুন দিবারাত্র সেখানে নিভতে পায় না। মোক্ষদা ঠাকুরন দাঁতে গুল দিতে দিতে চুরকির মতো রাত দিন ঘুরে বেড়ান। হ্যাঁ গো রামের মা, এই কি চাল ধোবা ছিড়ি? একবার কলে বসিয়ে তুলে এনেছ বুঝি? তারপর আর এক পাক ঘুরে এসে বলেন, না, যার জন্ম তুই আর রাখতে দিবি না বিন্দি। ওটা যে আঁশ বটিল, নিরিমিষ্টি হেসেলের কুটনো গুলো কুটলি তো ওতে। তোর আক্কেল কবে হবে বলতে পারিস? পেছন দিক ঘুরে বলেন, তবেই হয়েছে মা। তোমার মতো নির্বিডে লোককে কুটনো করতে দিলেই এবারের লোক খেতে পেয়েছে। আজ সন্ধ্যের আগে আর রান্না নামবে না। মেয়েটি লজ্জিত হয়ে আরো দ্রুত হাত চালাবার চেষ্টা করে। মোক্ষদার ঠাকুরন আবার বলেন, তোমার নামটা আবার ভুলে গেলাম ছাই। মেয়েটি মাথা নিচু করে মৃদু কণ্ঠে বলে, সরমা। হ্যাঁ হ্যাঁ, সরমা। আমার ভাগ্নে বইয়ের নামও যে ওই, ঠিক তোমারই মতো নামে চেহারায় হুবহু কি এক হতে হয় মা। রূপগুণে কি বলবো মা, একেবারে লক্ষ্মী ঠাকুরনটি ছিল। মুখে এক খামচা গোল দিয়ে তিনি আবার বলেন, দিদির পোড়া কপালে অমন গুণের বউ বাঁচবে কেন? স্বামীর কোলে মাথা রেখে ছেলে বুকে করে লবডঙ্কা দেখিয়ে চলে গেল। তারপর হঠাৎ সংকুচিত মেয়েটি সিন্দুরবিহীন সীমান্ত রেখার দিকে চোখ পড়াতেই বোধহয় কথাটা পাল্টে নিয়ে তিনি বলেন, অত সূক্ষ্ম কাজে চলবে না মা, বলতে নেই। তবে এ রাবণের গোষ্ঠীর রান্না মোটামুটি না সারলে কি হয়? হাত চালিয়ে নাও, হাত চালিয়ে নাও। ও খোলা টোলা একটু আঁচু থাকলে আসবে যাবে না। পরক্ষণে মোক্ষদা ঠাকুরনকে
নতুন দিকে তত্ত্বাবধানে যেতে হয়। সরমা যথাসম্ভব তাড়াতাড়ি কাজ সারবার চেষ্টা করে, কিন্তু বেশিক্ষণ তার নির্বিঘ্নে কাজ করার অবসর মেলে না। ও কি কুটনো হচ্ছে, না গরুর জাপ কাটছো বাছা? ধুমধাম করে যাও করলেই তো হয় না, গরু বাছুর নয়, মানুষ খাবে। সরমা চকিত ভীত হয়ে চোখ তুলে তাকায় এবং চিনতেও তার দেরি হয় না। গলায় রুদ্রাক্ষের মালা, গেরুয়া কাপড় পরা এই বিশালাকায় স্ত্রী লোকটির সাথে ঘনিষ্ঠ পরিচয় না হলেও এই কদিনেই সে তাকে ভয় করিতে শিখেছে। ক্ষান্ত পিসি বলে তিনি সাধারণত পরিচিত, কিন্তু হেসেলের মেয়েরা গোপনে বলে সে পায় এবং বোধ হয় অন্যায় করে না। স্ত্রী লোকটির চেহারায়, ব্যবহারে, কথাবার্তায় এমন একটি পুরুষ জবরদস্ত ভাব আছে যা দেখলেই স্বভাবতই ভয় হয়। ক্ষান্ত পিসি অত্যন্ত কটুকণ্ঠে এবারে বলেন, হ্যাঁ পরে তাকিয়ে আছো কি? ইংরেজি ভাষী বলিনি, বাংলা কথাও বোঝো না? সরমা থতমত খেয়ে তাড়াতাড়ি অথচ পরিপাটি করে কুটনো করবার অসম্ভব চেষ্টায় মনোনিবেশ করে, কিন্তু রাশিকৃত তরকারির দিকে চেয়ে তার ভয় হয়। সত্যই একবেলার মধ্যে তা সেরে ফেলবার কোনো সম্ভাবনা সে দেখতে পায় না। ক্ষান্ত পিসির তাড়াতাড়ি সেখান থেকে নড়বারও কোনো লক্ষণ নেই। অনেকক্ষণ ধরে ভ্রুকুঞ্চিত করে তাকে বিশেষভাবে নিরীক্ষণ করে হঠাৎ তিনি বলেন, তুমি আমাদের ফটকের বউ না গো? কথাটা বুঝতে না পেরে সরমা অবাক হয়ে আবার মুখ তুলে চায়। তার মৃত স্বামীর নাম সে জানে এবং তা ফটকে নয়। ক্ষান্ত পিসি তার বিস্ময় দেখে অত্যন্ত বিরক্ত হয়ে বলেন, আকাশ থেকে পড়লে কেন বাছা? চোখের মাথা তো খায়নি যে একবার দেখলে চিনতে পারবো না। সেই তো ধুলো পায়ে ফিরে এসে ফটকে আর মাথা তুললে না, এক রাত্রের কাবার, তারই বউ না তুমি? এবার সরমা মাথা নিচু করে থাকে। এ বাড়িতে তারই মতো আরো এক হতভাগিনীর জীবনে ঠিক একই ঘটনা ঘটেছে, একথা বিশ্বাসযোগ্য নয়। বিয়ে যখন তার হয়েছে তখন সে 13 বছরের বালিকা মাত্র, এবং তখনকার দুদিনের পরিচয়ে স্বামীর সকল সংবাদ তার জানবার কথাও নয়। তবু এ বাড়িতে তার স্বামীর ডাকনাম যে ওই ছিল, এখন আর তার তা বুঝতে বাকি থাকে না। ক্ষান্ত পিসি খানিক চুপ করে দাঁড়িয়ে থেকে অত্যন্ত নিষ্ঠুরভাবে বলেন, কি কপাল করে এসেছিল বাছা, ফটকের মার সংসারটা ছারখার হয়ে গেল। তার ভাগ্য সম্বন্ধে এই উপাদেয় মন্তব্যগুলি সরমাকে আর কতক্ষণ সহ্য করতে হতো বলা যায় না, কিন্তু মোক্ষদা ঠাকুরন হঠাৎ ফিরে আসায় সে রেহাই পায়। তুই আবার এখানে ফফর দালালি করতে এলি কেন বলতো ক্ষান্ত? বলে মোক্ষদা ঠাকুরান এসে দাঁড়ান। তারপর শর্মাকে দেখিয়ে বলেন, একে নির্বিটে মানুষ, তার উপর তোর বক্তিমে শুনতে হলে এবেলায় আর ওকে কুটনো শেষ করতে হবে না। বাড়ির মধ্যে এই এক মোক্ষদা ঠাকুরনের সামনে ক্ষান্ত পিসির সব আস্ফালন শান্ত হয়ে যায়। ভেতরে ভেতরে মোক্ষদা ঠাকুরনের কর্তৃত্বের হিংসা করলেও তার কাছে ক্ষান্ত পিসি কেন বলা যায় না একেবারে কেঁচো হয়ে থাকেন। একগাল হেসে আপ্যায়িত করবার চেষ্টা করে ক্ষান্ত পিসি বলেন, ফফর দালালি করবো কেন দিদি, চিনি চিনি মনে হলো তাই শুধোচ্ছিলাম। তুমি কি আমাদের সেই ফটকের বউ? সেই এতটুকু বিয়ের কোণেটি দেখেছিল, আর তো তারপর আসেনি। অত্যন্ত চটে উঠে মোক্ষদা ঠাকুরান বলেন, তোর আক্কেল অমনি বটে, শুধুবার আর কথা পেলিনি। উপস্থিত হয়ে ক্ষান্ত পিসির সরে পড়তে দেরি হয় না। একা তোমার কর্ম নয় মা, বলে আরেকটি বটি নিয়ে মোক্ষদা ঠাকুরান শর্মার সঙ্গে কুটনো করতে বসে যান। শর্মা হাঁপ ছেড়ে বাঁচে। ছেলেবেলা মার সঙ্গে তীর্থযাত্রায় গিয়ে শর্মাকে একবার এক ধর্মশালায় থাকতে হয়েছিল। ঘরে ঘরে অগণন যাত্রীর ভিড়। একই বাড়ির ভেতর পাশাপাশি তাদের ছোট ছোট সংসার দুদিনের জন্য পাতা হয়েছে, অথচ কারোর সঙ্গে কারোর সম্বন্ধ নেই। বাইরে থেকে দেখলে মনে হয় যেন কোনো বৃহৎ পরিবারের লোকে বাড়ি গমগম করছে, অথচ ভেতরে একান্ত অপরিচিত পরস্পরের প্রতি নিতান্ত উদাসীন মানুষের দল। এ বাড়িতে কদিন বাসা করে শর্মার অস্পষ্টভাবে এই ধর্মশালার কথাই মনে পড়ে বারবার। এই যেন চিরন্তন একটা ধর্মশালা। ভোরের আলো দেখা দিতে না দিতে এ বাড়ির হট্টগোল শুরু হয়। ঘরে ঘরে বিভিন্ন সংসারের বিভিন্ন জীবনযাত্রার কলরব, উঠানে পরিচিত অপরিচিত বালক বৃদ্ধ বৃদ্ধার হাট। হেসেল তো যজ্ঞবাড়ির মতো ব্যস্ততা লেগেই আছে। দুপুরে খাওয়ার পাট চুকতে না চুকতেই রাতের আহারের আয়োজন
শুরু হয়ে যায়। সমস্ত সংসার যাত্রাটা বিরাট কলের চাকার মতো অমোঘভাবে চলে। অবশ্য অত্যন্ত পুরানো ভাঙা তৈলবিহীন কলের চাকার মতো, এবং তারই কোথায় একটি ছোট্ট অংশের মতো আটকে গিয়ে সরমা আর সারাদিন নিঃশ্বাস ফেলবার অবসর পায় না। গভীর রাতে সমস্ত কাজ শেষ করে মোক্ষদার ঠাকুরনের সঙ্গে নীরবে ছোট্ট একটি কুঠুরিতে যখন মলিন একটি শয্যায় সে শুতে যায়, তখন ক্লান্তিতে তার চোখের পাতা জড়িয়ে এসেছে। নিজের মনের সঙ্গে দুদণ্ড মুখোমুখি হয়ে বসবার তার আর উৎসাহ বা অবসর কিছুই নেই। তবুও সরমার দিন ভালোই কাটে। অত্যন্ত দুঃখ করবার কিছু আছে একথা কোনোদিন তার মনে হয়নি। বিধবা হবার পর কবছর তার বাপের বাড়িতে কেটেছে। বাপ মা মারা যাওয়ার পর ভাইরা গল গ্রহ বলেই তাকে যে শ্বশুরবাড়িতে নামিয়ে দিয়ে গেছে একথা সে জানে, এবং তার জন্যে তার কোনো ক্ষোভ নেই। শীতের সিঁদুর মুছলে বধূ ও কন্যারা হেসেলে আশ্রয় পায়, এই এবারে সনাতন নিয়ম। সেই নিয়ম অনুসারেই শ্বশুরবাড়িতে পা দেবা মাত্র রন্ধনশালার বিরাট চক্রে সে জড়িয়ে গেছে, এবং পরিশ্রম এখানে যতই থাক সে চক্রের সঙ্গে আবর্তনে দিন ও রাত্রি যে তার নিশ্চিতভাবে পার হয়ে যায়, এইটাই তার পরম শান্তি। হেসেলের বাধা জীবনযাত্রাতেও বৈচিত্র্যের একেবারে অভাব আছে বলা যায় না। দোতলার পূব দিকের কোণের ঘরের বউটি ভারী মিশুক। সকাল হতে না হতে একটা বাটিতে খানিকটা বার্লি গুলে নিয়ে এসে হয়তো বলে, হ্যাঁ তাও তো ভাই, উনুনে একটু তাতিয়ে, ছেলেটার রাত থেকে জ্বর। সরমা তাড়াতাড়ি বার্লি ফুটিয়ে এনে দেয়। বউটি যাওয়ার সময় বলে, দুপুরে পারো তো একবার যেও না ভাই, এই একটু কথা আছে। সরমা ঘাড় নেড়ে জানায়, যাব। বউটি যেতে না যেতে পাশ থেকে কটুকণ্ঠে ব্যঙ্গ করে হেসেলের আরেকটি নিয়ে বলে, একটু যেও না ভাই, কথা আছে। কথা মানে তো ছেলের কাঁথাগুলো সেলাই করিয়ে নেওয়া। খুব ধরি বাঁচবো, যা হোক। তোকেও যেমন হাবা মেয়ে পেয়েছে, তাই নাকি দড়ি দিয়ে খাটিয়ে নেয়। কথাগুলো যে একেবারে মিথ্যা নয় তা সরমা কিছু কিছু বোঝে, তবু সলজ্জভাবে একটু হেসে বলে, না না, নাকে দড়ি দিয়ে খাটিয়ে নেবে কেন? একলা মানুষ, ছেলেপুলে নিয়ে সামলাতে পারে না, তাই। সরমাকে কথাগুলো আর শেষ করতে হয় না। নলিনী খড়খড় করে বলে ওঠে, আমার ঘাট হয়েছে গো, ঘাট হয়েছে। আর তোমায় কিছু বলবো না। তোমার এত দয়া মায়া গতর থাকে করোকে যাও না, আমার বলতে যাওয়াই ঝকমারি। তারপর রাগে গড়গড় করতে করতেই নলিনী চলে যায়। সরমা মনে মনে একটু হেসে চুপ করে থাকে। নলিনী মেয়েটিকে এই কদিনে সে বেশ ভালো করেই চিনেছে। বয়স নলিনীর তার চেয়ে বিশেষ বেশি নয়, কিন্তু দেহের অস্বাভাবিক শীর্ণতার জন্য তাকে অনেক বড় দেখায়। তার শুকনো শীর্ণ মুখে বিরক্তি যেন লেগেই আছে। প্রসন্ন মুখে তাকে কখনো কথা বলতে এখনো পর্যন্ত সে শোনেনি। তবুও এই উগ্র মেয়েটির কঠিনতার অন্তরালে কোথায় যেন গোপন স্নেহের ফল্গুধারা প্রকাশের সুযোগের অভাবে রুদ্ধ হয়ে আছে বলে সরমার মনে হয়। প্রথম দিন যেভাবে তার সঙ্গে আলাপ হয়েছিল সে কথা মনে করলে এখনো সরমার হাসি পায়। সবে সেদিন সে এ বাড়িতে এসেছে। মোক্ষদা ঠাকুরনের জিম্মায় সরকার মশাই তাকে অন্দরমহলে এসে রেখে গেছেন। সারাদিন অপরিচিত লোকের মাঝে মোক্ষদা ঠাকুরনের ফরমাসে ছোটখাটো হেসেলের কাজ সে করেছে, কিন্তু আলাপ কারোর সঙ্গে তার বিশেষ হয়নি। মোক্ষদা ঠাকুরনের ভোলা মন। রাত্রে সকলের খাওয়া দাওয়ার পর সরমার শোবার জায়গার ব্যবস্থা যে করা দরকার একথা তার বোধ হয় মনেই ছিল না। লজ্জায় সরমা সে কথা কাউকে জিজ্ঞাসা করতেও পারেনি। একে একে সবাই হেসেল ছেড়ে চলে যাওয়া সত্ত্বেও সে হতাশভাবে রান্নাঘরের একধারে চুপ করে দাঁড়িয়েছিল। হেসেলে চাবি দেবার ভার নলিনীর উপর। দরজায় তালা লাগাতে গিয়ে হঠাৎ তাকে দেখতে পেয়ে অবাক হয়ে সে রুক্ষ কণ্ঠে বলে, ঢং করে এখানে দাঁড়িয়ে আছো কেন বাপু? রাত 1টা বাজতে চাই, শুতে যাও না? দুঃখে হতাশায় তখন সরমার কণ্ঠ রুদ্ধ হয়ে এসেছে। অস্ফুট স্বরে সে শুধু বললে, কোথায় শুব? অত্যন্ত কটু কণ্ঠে, আমার মাথায়, বলে নলিনী চলে যাচ্ছিল। কিন্তু একটু পরে সে কি ভেবে ফিরে এসে সে বললে, তুমি আজ নতুন এসেছো না? এই অসহায় অবস্থায় নলিনীর কণ্ঠস্বরের রুক্ষতায় সরমার চোখে তখন জল এসেছে। এ কথা সে উত্তর পর্যন্ত দিতে পারলে না, কিন্তু নলিনী
তখন উত্তরের প্রতীক্ষা না করে একেবারে মোক্ষদা ঠাকুরনের ঘরে গিয়ে হাজির হয়েছে। নলিনীর তীক্ষ্ণ কণ্ঠ সরমা সেখান থেকেই শুনতে পাচ্ছিল। বুড়ো হয়ে তোমার ভীমরতি হয়েছে না? কিরকম একটা আক্কেলটা তোমার বলো দেখি। নিজে তো বেশ আয়েশ করে নাক ডাকিয়ে ঘুমোচ্ছ, আর একটা মেয়ে যে 14 পো অধর্ম করে তোমাদের আশ্রয়ে এসেছে, তার শোবার কি ব্যবস্থা করেছ শুনি? মোক্ষদা ঠাকুরন অত্যন্ত লজ্জিত হয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্যস্ত সমস্ত হয়ে এসে বলেছিলেন, ছি, বড্ড ভুল হয়ে গেছে মা, একেবারে হুঁশ ছিল না। এসো মা, এসো, এই আমার ঘরেই তোমার শোবার ব্যবস্থা করেছি। নলিনীর মুখ কিন্তু তবুও থামেনি। মোক্ষদা ঠাকুরনকে যতদূর সম্ভব বাক্যবাণী জর্জরিত করে শেষে সরমার দিকে ফিরে এসে বলেছিল, শোভিত বিছানাপত্র কই? সরমা একটি তরঙ্গ ছাড়া আর কিছুই আনেনি। সেটা বৃহৎ রান্নাঘরের রকের এক কোণে তখনও পড়েছিল। তারই দিকে চেয়ে কাতরভাবে সরমা বলেছিল, তা তো কিছু আনিনি। না তা আনবে কেন? এখানে তোমার জন্যে জোর পালঙে গদি পাতা রয়েছে যে, এখন সৌগে যাও খালি মেঝে। মোক্ষদা ঠাকুরান সরমার মুখের অবস্থা দেখে তাড়াতাড়ি বলেছিলেন, আহা, না এনেছে, তা বলে খালি মেঝেই শুতে যাবে কেন? চলো মা, চলো, আমার বিছানাপত্র থেকে দুজনের কোনো রকমে হয়ে যাবে এখন। তা খুব হবে এখন, তোমার তো আছে একটা ছেঁড়া পচা কাঁথা, তার দুপিঠে দুজন শুও। কটুকণ্ঠে ব্যঙ্গ করে নলিনী চলে গিয়েছিল। কিন্তু খানিক বাদেই মোক্ষদা ঠাকুরানের ঘরে ঢুকে সজোরে একটা চাদর সমেত তোষক ও বালিশ মেঝেই আশ্রে ফেলে নলিনী বলেছিল, নাও গো নাও, এখন স্ত্রী অঙ্গ ছড়াও, রাত দুপুরে যত হ্যাঙ্গাম। মোক্ষদা ঠাকুরান তখন নিজের যৎসামান্য সজ্জাদ্রব্য সরমাকে ভাগ করে দেবার ব্যবস্থা করছিলেন। নলিনীর ব্যবহারে অবাক হয়ে বললেন, তোষক বালিশ সব দিয়ে গেলি, তা তুই শুবি কি ছিল? থাক, অত আদিক্ষেতার দরকার নেই, আমার ভাবনা ভাবতে তো আমি কাউকে বলিনি, বলে সজোরে দরজাটা ভেজিয়ে দিয়ে নলিনী চলে গিয়েছিল। মোক্ষদা ঠাকুরান হেসে সরমাকে বলেছিলেন, হ্যাঁ, কিছু মনে করো না মা, যেটুকু ধার ওর ওই মুখে, নইলে যে কি। মোক্ষদা ঠাকুরান বলে দেবার আগেই সরমা তখন বুঝে নিয়েছে। তারপর নলিনী কোনোদিন প্রসন্ন মুখে তার সঙ্গে আলাপ করেছে বলে সরমা মনে করতে পারে না। তবুও কেমন করে কথা দিয়ে দুজনে ঘনিষ্ঠ হয়ে উঠেছে। নলিনী দাঁত খিচিয়ে ছাড়া কথা বলে না, কিন্তু সরমার সঙ্গও ছাড়ে না। আজও শেষ খানিক বাদে ঘুরে এসে আপন মনে গজগজ করতে থাকে, টান তো কত, ছেলের কাঁথা সেলাই করবার বেলা একটা কথা আছে ভাই, ঘরদোরগুলো সাফ করিয়ে নেবার বেলা তুই ভাই ঘর গুছিতে বড় ভালো পারিস। কই, বাপের বাড়ি থেকে তত্ত্ব আসার দিন তো ভুলেও একবার ডাকলো না। সরমা এবার হেসে ফেলে বলে, তুমি এবার হাসালে নলিনীদি, বাপের তত্ত্ব এলো তা আমায় ডাকবে কেন? তা ওই কি, বাতিগিরি করতে ডাকে তো তাহলেই হলো। সরমা নলিনীকে আর কিছু বলতে যাওয়া বৃথা বুঝে চুপ করে থাকে। নলিনী নিজের মনেই এক সময় বকে বকে শান্ত হবে, সে জানে। বছরের পর বছর ঘুরে যায়, বেশিরভাগ একঘেয়েমি ও কিছু বৈচিত্র্য নিয়ে সরমার জীবন এমনই মসৃণভাবেই মনে হয় কেটে যাবে। সে জীবনকে কক্ষচ্যুত করবার মতো এমন কি বা ঘটতে পারে? চারিধারে চিরন্তন পান্থশালায় যে জীবনযাত্রা চলে, তার সঙ্গে বিশেষ কিছু সংস্পর্শ সরমার নেই। তার নিজের জীবন তো দিনের পর দিন প্রায় একই ঘটনা সমষ্টির পুনরাবৃত্তি। বড়জোর একদিন মোক্ষদা ঠাকুরান ডেকে বলেন, তরকারিগুলো গুছিয়ে এক থাল ভাত বেড়ে নিয়ে আই তো মা আমাদের ঘরে, আমি ততক্ষণ জল ছড়া দিয়ে আসনটা পেতে ফেলি গে। রান্নাঘরের পাশের ঘরেই সাধারণত সকলের খাবার জায়গা হয়। আজ এই বিশেষ বন্দোবস্তে একটু অবাক হলেও কারণ জিজ্ঞেস করা সরমা প্রয়োজন মনে করে না। কিন্তু ভাতের থালা নিয়ে ঘরে ঢুকেই অপরিচিত পুরুষ দেখে সে দরজার কাছে লজ্জায় জড়সড় হয়ে দাঁড়িয়ে পড়ে। দুটি হাতি তার ভাতের থালা ও ব্যঞ্জনের বাটি ধরতে গিয়ে জোড়া হয়ে আছে। মাথার ঘোমটাটা পর্যন্ত ভালো করে তুলে দেবার উপায় নেই। মোক্ষদা ঠাকুরান তাড়াতাড়ি বলেন, ও মা, অমন করে আবার থমকে দাঁড়ালি কেন? আরে ও যে নরু, আমার ভাইপো, ওকে আর লজ্জা করতে হবে না। তার ভাইপো বলে লজ্জা করবার কোনো কারণ যে নেই তা বুঝতে না পারলেও ভাতের থালা হাতে করে দাঁড়িয়ে থাকাটা সরমার বেশি অশোভন মনে হয়। অত্যন্ত কুণ্ঠিতভাবে আসনের সামনে থালাটা সে নামিয়ে দিয়ে তাড়াতাড়ি ঘরের বার হয়ে যায়। মোক্ষদা ঠাকুরান পেছন থেকে হেঁকে বলেন, একটু নুন হাতে করে আনিস মা।
ওর আবার পাতে নুন না হলে চলে না। মাথার ঘোমটা ভালো করে টেনে এবার সরমা নুন দিতে আসে, কিন্তু নুন দিতে গিয়ে হঠাৎ হাসির শব্দে সে চমকে ওঠে। তোমরা কি আমায় নোনা ইলিশ করে তুলতে চাও পিসিমা? মক্কদা ঠাকুরান তাড়াতাড়ি সামনে এসে হেসে বলেন, দেখেছো মেয়েটির বুদ্ধি, নুন দিতে বলেছি বলে কি সেখানিক নুন দিতে হয় পাগলি? অত নুন মানুষ খেতে পারে? সরমার লজ্জায় জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে। মক্কদা ঠাকুরানের ভাইপো নরু অর্থাৎ নরেন বলে, এই বাটিটা তুলে নিয়ে যেতে বলো পিসিমা, দরকার হবে না। পিসিমা ব্যস্ত হয়ে ওঠে, সে কি রে, ও যে মাছের তরকারি, তোর ওসব বাই আছে বলে পুকুরের জ্যান্ত মাছ কিনে আনিয়ে রেঁধেছি যে, জ্যান্ত মরা কোনো মাছই যে খায় না। আর মক্কদা ঠাকুরান অত্যন্ত ক্ষুণ্ণ হয়ে অনুযোগ করতে শুরু করেন, এসব বিদঘটে বুদ্ধি আবার কবে থেকে হয়েছে? এই বয়সে মাছ ছেড়ে দিলে কোন দুঃখে? নরেন হেসে বলে, মাছ খাই না বলে হাহুতাশ না করে নিরামিষ তরকারি আর একটু বেশি করে আনতে বলো পিসিমা। পাড়া গিয়ে মানুষ, লজ্জার মাথা খেয়েও সহজে পেট ভরে না, কথা ছিঁড়ি দেখেছ? বলে হেসে মক্কদার ঠাকুরান শর্মাকে তরকারি আনতে ইঙ্গিত করেন। নরেন একটু গলা চড়িয়েই বলে, তাহলে নুনের মাপে যেন তরকারি না আসে। তরকারি দেবার জন্য ঘরে ঢুকে শর্মা শুনতে পায় মক্কদা ঠাকুরান বলছেন, সে কথাই তো ভাবি বাবা, অমন লক্ষ্মী পিতৃণের মতো মেয়ের এমন কপাল হয়, পোড়ার মুখো বিধেতার মাথায় ঝাড়ু। তাকে দেখেই মক্কদা ঠাকুরান চুপ করে যান। তার কথা কি সূত্রে উঠেছে বুঝতে না পারলেও শর্মা ঘোমটার ভেতর লজ্জায় লাল হয়ে ওঠে। তরকারি বাটিটা নামাতে গিয়ে কাত হয়, খানিকটা তরকারি মেঝেতে পড়েও যায়, কিন্তু শর্মা আর সেখানে দাঁড়ায় না। অত্যন্ত সামান্য একটা ঘটনা, কোথাও তার দাগ রেখে যায় না, রেখে যাবার কথা নয়। নিয়মিত হেসেলের জীবন সমান ভাগেই চলে, কিন্তু ওই সামান্য ঘটনারই দেখা যায় পুনরাবৃত্তি ঘটছে, ক্রমশ পুনরাবৃত্তির চেয়েও বেশি কিছু ঘটে। শর্মা বলে, আলাদা একটা নিরামিষ তরকারি করতে দেবো মাসিমা? মক্কদা ঠাকুরান গুল নিতে গিয়ে থতমত খেয়ে বলেন, ওমা, তাই তো, ভাগ্যিস মনে করে দিয়েছিস, বুড়ো হয়ে মাথার কি আর ঠিক আছে? নরু যে মাছ খায় না তার খেয়াল নেই। নরেনকে আজকাল প্রায় কলকাতা যাতায়াত করতে হয়। এক একদিন সে অনুযোগ করে বলে, তোমাদের উপর বড় বেশি জুলুম করছি না পিসিমা? আদর ফুরোবার আগে একটা নোটিশ দিও, মানে শুনে পড়ব। মক্কদা ঠাকুরান শর্মাকে শুনিয়ে বলে, কথা ছিঁড়ি দেখছিস সর, 3 নয় 5 নয়, আমার এক ভাইয়ের এক বেটা, আমার সঙ্গে উনি কুটুম্বিতা করছেন। শর্মার আগের সংকোচ অনেকটা কেটেছে। নয়নের সামনে ঘোমটা না করলেও মৃদুস্বরে দু একটা কথা আজকাল বলে, এখানকার রান্নায় বোধহয় অরুচি হয়েছে মাসিমা। নরেন কিছু বলবার আগেই মক্কদা ঠাকুরান বলে ওঠেন, সে কথা আর বলতে হয় না, যা রান্না খেয়ে ও মানুষ, সে যে কত বড় রাঁধিয়ে তা যদি না জানতাম। দাদা তাই ঠাট্টা করে বলতো না, আমাদের বাড়ি জর্জারি কারো কখনো হবে না মক্কদা, তোর বৌদি যা রাঁধে সব 5 মণ। নরেন হেসে বলে, ভাজের রান্না ননদদের কোন কালে ভালো লাগে না পিসিমা? কি ভাগ্যি দ্রৌপদীর ননদ ছিল না, নইলে মহাভারতে তার রান্নার সুখ্যাতি আর ব্যাসদেবকে লিখতে হতো না। সকলে হেসে ওঠে। শর্মা মুখে কাপড় চাপা দিয়ে বেরিয়ে যায়। দুপুরবেলা মক্কদা ঠাকুরান শর্মাকে ঘরে ডেকে নিয়ে গিয়ে বলেন, ব্যাটার কাণ্ড দেখেছিস সর? কাণ্ড দেখে শর্মা যতটা অবাক হয়, কেন বলা যায় না লজ্জিত হয় তার চেয়ে বেশি। 2খানি গরদের থান নরেন দুজনের জন্য রেখে গিয়েছে। মক্কদা ঠাকুরান বলেন, কখন চুপি চুপি রেখে পালিয়েছে, জানতেই কি পেরেছি চাই। কিন্তু তা বলে মক্কদা ঠাকুরান অসন্তুষ্ট হয়েছেন মনে হয় না। প্রথমে বলেন বটে, পয়সা করি ওরা খোলাম কুচি মনে করে, জানিস সর, নেহাত যদি কিছু দিতেই ইচ্ছে হয়েছিল, একটা সুতির থান দিলেই তো পারতিস বাপু, এই গরদ কিনতে যাবার কি দরকার? কিন্তু তারপরেই তার মুখে হাসি দেখা যায়, তাহ ছেদা করে দিয়েছে। পড়িস বাবু, বিধবা মানুষ, পুজো আর্চার জন্যে একটা শুদ্ধ বস্তু থাকাও দরকার। আমার পুরোনোখানা তো ধোকরা জালি হয়েছিল, নিজের কি আর কেনবার ক্ষমতা আছে? ভাগ্যিস নড়ু দিলে, এখন পড়ে বাঁচব। হাত পেতে গরদের থানটি শর্মাকে নিতে হয়, কিন্তু সঙ্গে সঙ্গে লজ্জায় তার মুখ রাঙা হয়ে ওঠে। মনে মনে নরেনের ব্যবহারে কেমন যেন একটু অস্বস্তি সে অনুভব করে। নিজের পিসিমাকে গরদের থান প্রণামী দিতে চাই, সেদি, কিন্তু তার সঙ্গে শর্মাকে এমন বিব্রত করা কেন? এ দান প্রত্যাখ্যান করাও যায় না, কিন্তু নিতেও যে সে
যে তার বাধে। কিন্তু মোক্ষদা ঠাকুরনের এসব দিকে দৃষ্টি নেই। নিজের খুশিতেই মত্ত হয়ে তিনি বলেন, পড় না মা, হ্যাঁ একবার দেখি। সরমার কোনো আপত্তি তার কাছে টেকে না। সেইখানেতেই তাকে গরদের কাপড়খানি মোক্ষদা ঠাকুরান পরিয়ে ছাড়েন। তারপর ধীরে ধীরে যা ঘটে তার সমস্ত ইতিহাস বর্ণনা করা কঠিন। ভাগ্যের অভিশাপে একান্ত প্রতিকূল আবেষ্টনের মধ্যে যে বীজ চিরদিন নিজের মধ্যে সুপ্ত থাকতে পারত, তাই দেখা যায় একদিন কোথাকার এতটুকু ইঙ্গিত ও আশ্বাসে হঠাৎ পল্লবিত হয়ে উঠেছে। সরমাকেই বা কি দোষ দেব? স্বামীকে সে চিনবার অবসর পর্যন্ত পায়নি। তার জীবনে প্রথম যে পুরুষ সমবেদনা সহানুভূতির ভেতর দিয়ে যৌবনের অপরূপ রহস্যে মণ্ডিত হয়ে দেখা দিলে, সে নরেন। মোক্ষদা ঠাকুরান বলেন, পড় তো মা, কি লিখেছে। সরমার পড়তে গিয়ে বারে বারে বেঁধে যায়। চিঠির খানিকটা পড়ার পর সরমাকে থামতে দেখে মোক্ষদা ঠাকুরান বলেন, আর কিছু লিখিনি। সরমা চুপ করে থাকে। আজ যা নরেন লিখেছে তা এমন কিছু অসাধারণ নয়, তবুও সরমার মুখ দিয়ে তা বেরোতে চায় না। কিন্তু মোক্ষদা ঠাকুরানের জিজ্ঞাসু প্রশ্নের উত্তরে তাকে শেষ পর্যন্ত পড়তেই হয়। নরেন লিখেছে, তোমাকে প্রণাম জানবার সঙ্গে সঙ্গে তোমার পাতানো বঞ্চিকে আশীর্বাদ করবার লোকটুকু কোন রকমে সামলে নিলাম পিসিমা। আশীর্বাদ করবার কি বা আছে? সারা জীবন তোমাদের এই হেসেলের আগুনে শুকিয়ে শুকিয়ে মরবার চেয়ে বড় সৌভাগ্য যার জন্য কল্পনা করতে পারি না, তাকে আশীর্বাদ করার চেয়ে নিষ্ঠুর পরিহাস আর কিছু হতে পারে না। মোক্ষদা ঠাকুরান কেন বলা যায় না হঠাৎ মুখ ফিরিয়ে নেন। সরমার সমস্ত বুকের ভেতরটা কেন যে অমন মোচড় দিয়ে ওঠে সে ভালো করে বুঝতে পারে না। কিন্তু সর্বনাশ, যা হবার তা হতে তখন আর বাকি নেই। নিজের জীবনে নিরবিচ্ছিন্ন উসরতায় সুখী না হলেও দুঃখ করবার যে কিছু আছে একথা সরমা এতদিন জানবার অবসর পায়নি। হঠাৎ নরেন তাকে জীবনের গভীরতম দুঃখের সঙ্গে মুখোমুখি করে দাঁড় করিয়ে দেয়। সরমা নিজের প্রতি সমবেদনা করতে শিখে। মরুভূমি হঠাৎ মেঘের চোখ দিয়ে নিজের ব্যর্থতা দেখতে চায়। সরমা নিজেকে সংবরণ করার চেষ্টা করেনি এমন নয়। নরেনের চিঠি পড়বার পর তার মনে যে ভাঙন ধরে তা নিবারণ করবার জন্যে একবার সে সমস্ত শক্তি প্রয়োগ করেছে। সারাদিন সে এক রাতের অস্পষ্টভাবে দেখা স্বামীর মুখ মনে করবার চেষ্টা করে। স্নান করে ভিজে কাপড় তার গায়ে শুকোয়। দোতলার বউটির ঘরে গিয়ে নিজে নিজেই সে তার ছেলেপুলের জামা সেলাই করে বসে। তারপর রাত্রে সরমা স্বামীকে স্বপ্ন দেখে। তার বিছানার অত্যন্ত কাছে তিনি এসে দাঁড়িয়েছেন মনে হয়, মুখে তার প্রসন্ন হাসি। ধীরে ধীরে সরমার বিছানার ধারে বসে একটি হাতে তিনি সরমাকে জড়িয়ে নত হয়ে তার মুখের উপর ঝুঁকে পড়েন। কিন্তু এ কি? এই যে নরেনের মুখ! সরমা ধর্মর করে জেগে উঠে বসে। সারা রাত সেদিন আর সে ঘুমোতে সাহস পায় না। অনেকদিন বাদে নরেন আবার এসেছে। পিসিমা উদ্বিগ্ন হয়ে বলেন, হেই, 1 মাসে এমন রোগা হয়েছিস কেন রে? গালের হাড়টার একেবারে ঠেলে উঠেছে যে, ভালো করে খাস টাস না বুঝি? নরেন হেসে বলে, এই যদি ভালো করে না খাওয়া চেয়ারা হয় পিসিমা, তাহলে তোমাদের বাড়িতে বোধহয় দুর্ভিক্ষ লেগেছে। তোমার বঞ্চিটির যা দশা দেখছি। পিসিমা হঠাৎ সরমা সম্বন্ধে সচেতন হয়ে বলেন, হ্যাঁ রে, মেয়েটা যখন এলো কেমন ননির পুতুলটির মতো চেহারা, কদিনে যেন শুকিয়ে দড়ি হয়ে গেছে। নিজের চেহারায় আলোচনায় সরমা লজ্জা পেয়ে ঘরের বার হয়ে যায়। নরেন সেদিকে চেয়ে কি বলতে গিয়ে থেমে যায়। নরেন শুধু রোগা হয়নি, 1 মাসে যেন অনেক বদলে গিয়েছে। খাওয়া দাওয়ার পর দেখা যায় নরেন একলা ঘরে অসন্তভাবে পায়চারি করে বেড়াচ্ছে। চলে যাবার আগে এক সময় সরমার বিছানার তলায় অনেকক্ষণ দ্বিধাদ্বন্দ্বের পর একটি চিঠি সে লুকিয়ে রেখে যায়। সরমার হাতে সে চিঠি দেবার সুযোগ তার মেলেনি এমন নয়, কিন্তু কেন বলা যায় না সে সাহস সে শেষ পর্যন্ত সঞ্চয় করতে পারেনি। সে চিঠিতে কি সে লিখেছিল কে জানে, কারণ সরমার হাতে সে চিঠি পড়েনি। পড়লেই বুঝি ভালো হতো। মোক্ষদা ঠাকুরান বিকালে ঘর ঝাড় দেওয়ার সময় তার নিজের ও সরমার দুজনের বিছানা নতুন করে ঝেড়ে তোলেন। সামান্য একটা কাগজ ঘরের আবর্জনার সঙ্গে বাইরে কোথায় পরিত্যক্ত হয়েছিল কে জানে। কারোর হাতে সে চিঠি কোনোদিন পড়েছিল কিনা তাও বলা যায় না। পরের দিন নরেন আবার এলো। এক রাত্রে তার যেন আরো পরিবর্তন হয়ে গেছে। পিসিমা বললেন, এই শীতের রাত্রে কোথায় শুতে যাস? কষ্ট হয় হয়তো, তার চেয়ে সরকার মশাইকে বলে দিই যে কটা দিন এখানে থাকিস, বাইরের ঘরে শোবার বন্দোবস্ত করে দিক।
আর দরকার হবে না পিসিমা, আজই চলে যাচ্ছি। পিসিমা অবাক হয়ে বলেন, সে কি রে, এবারে যে এত তাড়াতাড়ি যাচ্ছিস? বাড়িতে যাচ্ছি না পিসিমা, এবার অনেক দূর, কখনো ফিরবো কিনা তাই জানি না বলে নরেন একটু হাসলো। পিসিমা রাগ করে বললেন, যত সব অলক্ষণে কথা, আর দূর দূরান্তরে যাবারই বা তোর কিসের দরকার? এত লোকের দেশে অন্ন হচ্ছে আর তোর হয় না? নরেন চুপ করে রইল। জানি না বাবু, যা ভালো বুঝিস তাই কর বলে পিসিমা অত্যন্ত বিমর্ষ হয়ে বেরিয়ে গেলেন। শর্মাও চলে যাচ্ছিল, কিন্তু নরেন হঠাৎ উঠে দাঁড়িয়ে তার পথ রোধ করে বললে, একটু দাঁড়াও। নরেনের এরকম চেহারা শর্মা কখনো দেখেনি। বিমূঢ়ের মতো সে দাঁড়িয়ে পড়ল। খপ করে শর্মার হাতটা ধরে ফেলে নরেন এবার বললে, তুমি আমার চিঠির উত্তর দেবে না? আমায় ঘৃণা করবে আমি জানতাম শর্মা, কিন্তু তবুও আমি ও চিঠি না লিখে থাকতে পারিনি। আমায় ক্ষমা করতে হয়তো তুমি পারবে না, তবু এইটুকু শুধু জেনো যে তোমায় অসম্মান করবার উদ্দেশ্যে আমার ছিল না। শর্মা এসব কথার কোনো মানেই খুঁজে না পেয়ে ভীত অস্ফুট স্বরে বললে, আপনি এসব কি বলছেন? নরেন শর্মার হাতটা ছেড়ে দিয়ে অত্যন্ত ক্ষুণ্ণ স্বরে বললে, তুমি তাহলে না পড়েই আমার চিঠি ফেলে দিয়েছ? যাক, ভালোই হয়েছে। নরেন নিঃশব্দে গিয়ে বিছানার উপর বসে পড়ল। ঘর থেকে চলে যাবার কোনো বাধাই আর শর্মার ছিল না, কিন্তু যেতে সে পারল না। খানিক চুপ করে থেকে ধরা গলায় বললে, কোনো চিঠি তো আমি পাইনি। নরেন এবার অবাক হয়ে বললে, চিঠি পাওনি? কিরকম, কি হলো তাহলে চিঠি? শর্মার বিছানাটা সে নিজেই এবার উল্টে পাল্টে খুঁজে বললে, এইখানেই তো চিঠিটা রেখেছিলাম। এই ব্যাপারের গুরুত্ব তখনও শর্মা বোঝেনি। এই অবস্থাতেও এবার একটু না হেসে সে পারলে না, বললে, বিছানার ভেতর চিঠি রাখলেই আমি চিঠি পাবো, একথা আপনি ভাবলেন কেমন করে? নয়নের মুখ তখন কিন্তু আশঙ্কায় পাংশু হয়ে গেছে। সে ভীত স্বরে বললে, কিন্তু সে চিঠি যদি আর কারো হাতে পড়ে থাকে শর্মা? এই সম্ভাবনার কথা শর্মার মনে এতক্ষণ জাগেনি। নয়নের কথায় হঠাৎ এই বিপদের গুরুত্ব উপলব্ধি করে অত্যন্ত শঙ্কিত হয়ে ওঠে। শেষ আশায় ভর করে সে বললে, আপনি চিঠি রেখেছিলেন তো? ঠিক রেখেছিলাম বই কি বলে নরেন বিছানাটা আরেকবার উল্টে পাল্টে তন্ন তন্ন করে খুঁজে দেখল। চিঠি কোথাও নেই। এই বৃহৎ অনাত্মীয় পরিবারের সেই চিঠি কারুর হাতে পড়ার পর কি যে কেলেঙ্কারি হতে পারে তা কল্পনা করে শর্মার সমস্ত দেহ তখন আড়ষ্ট হয়ে এসেছে। দোষ তার থাক বা না থাক, এতক্ষণে কথাটা কিরকম কুৎসিতভাবে কত লোকের ভেতর জানাজানি হয়ে গেছে কে জানে। হয়তো মোক্ষদা ঠাকুরান পর্যন্ত জানতে পেরেছে। সকালে হেসেলে যা যা ঘটেছে সমস্তই তার ভীত মনের কাছে এখন বিকৃত রূপে দেখা দেয়। তার মনে হয় সবাই যেন একথা আগে থাকতে জেনে তার সঙ্গে আজ অদ্ভুত ব্যবহার করছে। তার স্ত্রীর বিশ্বাস হয় সে ভালো করে লক্ষ্য না করলেও সকলের দৃষ্টিতে আজ সন্দেহ ও বিদ্বেষ ছাড়া আর কিছুই ছিল না। শর্মার পৃথিবী হঠাৎ অন্ধকার হয়ে আসে। এরপর সে সকলের মাঝে মুখ দেখাবে কেমন করে? শর্মা অসহায়ের মতো হঠাৎ এবার কেঁদে ফেললে। এ বাড়িতে এসে আর কিছু না শিখুক, কলঙ্ককে সে ভয় করতে শিখেছে। এই অপ্রত্যাশিত ঘটনার বিপদের পরিমাণটা তার কাছে অস্বাভাবিক রূপে বড় হয়েই দেখা দিল। শর্মা না কাঁদলেও কি হতো বলা যায় না, কিন্তু তার সেই অশ্রু সজল কাতর অসহায় মুখ দেখে নয়নের মাথার ভেতর কি যেন সহসা ওলট পালট হয়ে গেল। এতদিনকার সমস্ত সংযম ভুলে হঠাৎ শর্মাকে নিবিড়ভাবে বুকের ভেতর সে জড়িয়ে ধরল। কাঁদবার কি হয়েছে শর্মা? এ বাড়িতে তোমার কলঙ্ক হয়ে থাকে তাতেই বা ভাবনা কি? এ বাড়ি ছাড়া পৃথিবীতে কি আর আশ্রয় নেই? শর্মা উত্তর দিলে না, কিন্তু নরেনের বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা তার দেখা গেল না। নরেনের বুকে মাথা রেখে ফুলে ফুলে সে কাঁদতে লাগলো। তার মাথার চুলে গভীর স্নেহ ভরে হাত বুলোতে বুলোতে নরেন বললে, এখনকার এই নিরর্থক ব্যর্থ জীবন থেকে তোমাকে সরিয়ে নিয়ে যাবার কথাই আমি চিঠিতে লিখেছিলাম শর্মা, কিন্তু তা এভাবে সম্ভব হবে আমি ভাবিনি। কে জানে, হয়তো বিধাতারই তার অভিপ্রায়, নইলে সে চিঠি অমন করে হারাবে কেন? শর্মা তবুও কথা বললে না। কান্না তার তখনও থামেনি, কিন্তু তার মনে হচ্ছিল এ কান্না যেন তার নিজের মনের হতাশা বেদনা থেকে উঠছে না। নিজের মনের পৃথক কোনো অস্তিত্ব যেন তার আর নেই। বিপুল প্রবল দুর্বার কোন রহস্যময় স্রোতে তাকে যেন এখন ভাসিয়ে নিয়ে চলেছে। তার মনে ছোটখাটো ভাবনা চিন্তা ভয়ের কোনো মূল্যই যেন আর সেখানে নেই। নরেন আবার কি বলতে যাচ্ছিল, হঠাৎ
কে একটি মেয়ে ঘরের একেবারে ভিতরে এসে তাদের দেখে থমকে দাঁড়িয়ে পড়ল। নয়নের মুখের কথা মুখেই আটকে রইল। সরমা অস্ফুট স্বরে নীলমণি বলে লজ্জায় একেবারে রাঙা হয়ে উঠল। নলিনী যে কাজেই আসুক বেশিক্ষণ সে আর দাঁড়ালো না। তাদের থেকে একবার বিস্মিতভাবে তাকিয়ে যেমন এসেছিল তেমনি নিঃশব্দে সে বার হয়ে গেল। বিমূঢ় নরেন সরমা তখনও তেমনি ভাবে বাহুবন্ধনে আবদ্ধ। অনেকক্ষণ পরে নরেন ম্লান হেসে বললে, আমাদের পথ ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে সরমা। সমস্ত দিন সরমা অশোকের নামে সেদিন ঘরেই পড়ে রইল। বাইরে এতক্ষণ কি হয়েছে তার কল্পনা করবার সাহস পর্যন্ত তার ছিল না। যাই হোক, কেলেঙ্কারি কেউ যে তার ঘর পর্যন্ত এসে ঘরে তাকে লাঞ্ছিত করেনি, এর জন্যই সে সকলের কাছে কৃতজ্ঞ বোধ করেছিল। মোক্ষদা ঠাকুরান একসময় ঘরে এসে তার অসুখের খোঁজ নিয়ে গেছেন, কিন্তু তার মুখের দিকে চাইতে পর্যন্ত সরমা সাহস করেনি। তার কুশল প্রশ্নের ভেতর তিরস্কারের ইঙ্গিত না থাকলেও আশ্বস্ত হবারও সে কিছু পায়নি। নয়নের প্রস্তাব সম্বন্ধেও সে বিশেষ কিছু ভেবেছে এমন নয়। তার মনের সমস্ত গতি যেন রুদ্ধ হয়ে গেছে। আনন্দ বিষাদের অতীত কোনো লোকে পৌঁছে তার হৃদয় যেন স্তব্ধ হয়ে আছে বলে মনে হয়। শুধু এইটুকুই সে জানে যে এ বাড়িতে তার বাস করা এখন থেকে অসম্ভব, তাকে যেতেই হবে। সেদিন গভীর রাত্রে দেখা যায় সর্বাঙ্গ দরুকায় জড়িয়ে ছায়ামূর্তির মতো একটি মেয়ে বিরাট জীর্ণ বাড়িটির নির্জন আঙিনা কম্পিত বুকে পার হয়ে চলেছে। অন্দরমহল পার হয়ে বারবাড়ির আঙিনা। শীতের অন্ধকার রাত্রে তার চারিধারে কুঠুরিগুলি বিশাল অতিকায় জীবের মতো ভয়ঙ্কর দেখায়। মেয়েটি সে আঙিনাও পার হয়ে দরজার কাছে এসে থমকে দাঁড়ায়। বৃদ্ধ দারোয়ান পাশে খাটিয়ার নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। মেয়েটি নিঃশব্দে দরজা খোলবার সব চেষ্টা করে, কিন্তু এ কি, দরজায় যে তালা দেওয়া, এ দরজা বন্ধ থাকতে পারে একথা সরমার মনে হয়নি। দারুণ হতাশায় তার চোখে জল আসে। হঠাৎ পেছনে কার মৃদু পদশব্দ শুনে পাশে সরে দাঁড়াই বটে, কিন্তু তখন মন অসাড় হয়ে গেছে। পদশব্দ আরো কাছে আসে, কে যেন খুব কাছে চুপি চুপি তার নাম ধরে ডাকছে। কুয়াশায় কান্নার আক্ষেপ কোনো রকমে দমন করে সরমা চুপি চুপি বললে, কে নলিনীদি? হ্যাঁ রে কালামুখী, বলে নলিনী আরো এগিয়ে এসে তার গায়ে হাত দিয়ে তীক্ষ্ণ স্বরে বলতে লাগলে, মরতে চলেছ? সরমা এবার একেবারে যেন ভেঙে পড়ে। দাঁড়াবার শক্তিটুকু যেন তার আর নেই। সেইখানে ধীরে ধীরে বসে পড়ে। সে ধরা গলায় কি যেন বলবার চেষ্টা করে, কিন্তু নলিনী হঠাৎ মৃদু কণ্ঠে তাকে ধমক দিয়ে বলে, চুপ। তারপর হঠাৎ তালাই চাবি লাগাবার শব্দে সরমা চমকে ওঠে। নলিনীদি করছে কি? দূরের রাস্তার একটা স্তিমিত আলোর রেখা চোখে পড়তেই সরমা বুঝতে পারে দরজা খোলার হয়েছে। বিমূঢ়ভাবে সে উঠে দাঁড়ায়। নলিনী কটু কণ্ঠে বলে, চিতা তৈরি, আর দাঁড়িয়ে কেন? যাও। সরমার সমস্ত সাবধানতা ভুলে এবার ফুপিয়ে কেঁদে উঠে বলে, আমি যাব না নলিনীদি। নলিনী তার কাঁধে একটা হাত রাখে, কিন্তু পূর্বের মতোই তীব্র কণ্ঠে বলে, আর ভালো লাগে না, আমায় দরজা বন্ধ করতে হবে, যাও। সরমা হতাশভাবে আর একবার বলে, কিন্তু নলিনীদি। কিন্তু আর কিছু নেই তো? মন যার ভেঙেছে, ঘরে থেকে ভরং করে তার কি স্বর্গ হবে? সরমা ধীরে ধীরে বাহিরে গিয়ে দাঁড়ায়। হঠাৎ তার হাতের মধ্যে কি, এই তোমার গলার দড়ি? তারপর দরজা বন্ধ হয়ে যায়, পা চলে না। সরমাকে তবু চলতে হয়। পিছনে দরজা বন্ধ, তবু কেন বলা যায় না? ফিরে ফিরে সে সেদিকে না তাকিয়ে পারে না। নলিনী তার হাতে কি গুজে দিয়েছে তা সে বুঝতে পারছে। নলিনীর সদবা অবস্থার একটি সোনার হার। এটির দিকে তাকিয়ে তার চোখের জল আর বাধা মানতে চায় না। বেশি দূর তাকে অবশ্য যেতে হয় না। গাড়ি নিয়ে নরেন কাছেই দাঁড়িয়ে আছে দেখা যায়। যন্ত্রচালিতের মতো সরমা নরেনের হাত ধরে গাড়িটিকে ওঠে। নরেন কখন পাশে এসে বসে, কখন গাড়ি চলতে শুরু করে, কিছুই সে টের পায় না। কল্যাণের হোক আর অকল্যাণের হোক, দুটি নরনারীকে এই অনির্দিষ্ট যাত্রাপথে পাঠিয়েই গল্প সমাপ্ত করা যেত, কিন্তু তা হবার নয়। সরমার জীবনকে একবারে ভেস্তে দেবার জন্যে তখনও ভাগ্যদেবতার হাতে এমন অপ্রত্যাশিত নিষ্ঠুর চাল ছিল।
কে জানতো। ছ্যাঁকড়া গাড়ি শীতের রাত্রির নিস্তব্ধ পথ মুখরিত করে অলস মন্থর গতিতে চলতে থাকে। পাশাপাশি বসে থেকেও সরমা ও নয়নের মনে হয় যেন তারা কোনো দুর্লভ সাগরের দুই তীরে বিচ্ছিন্ন হয়ে আছে। হঠাৎ সরমা একটু নড়ে চড়ে বসে। নরেন বলে, তোমার কষ্ট হচ্ছে সরমা? না, কিন্তু তোমার পকেটে কি আছে? গায়ে একটু যেন ফুটলো। চলতি পথে রাস্তায় একটা গ্যাসের আলো গাড়ির ভেতর এসে পড়েছে। নরেন পকেট থেকে যা বার করে তা দেখতে পেয়ে সরমা চমকে উঠে বলে, এ কি, এ খেলনা কেন? নরেন একটু লজ্জিত হয়ে বলে, ছেলেটার জন্য কাল কিনেছিলাম, পকেটেই রয়ে গেছে। সরমা নিঃশ্বাস রোধ করে অস্পষ্টভাবে জিজ্ঞাসা করে, কার জন্য বললে? তোমার ছেলে মেয়ে আছে? নরেন হেসে বলে, বাহ, তা জানতে না। সরমা অস্পষ্ট স্বরে জিজ্ঞাসা করে, তোমার স্ত্রী? নরেন একটু হেসে বলে, সে তো দেশে। সর্পদষ্টের মতো গাড়ির ভেতর থেকে উঠে দাঁড়িয়ে সরমা তীক্ষ্ণ স্বরে বলে, গাড়ি থামাও। নরেন অবাক হয়ে বলে, কেন, পাগল হলে নাকি? থামাও বলছি শিগগির। সরমার কণ্ঠস্বর অস্বাভাবিক রকম তীক্ষ্ণ। নরেন তাকে জড়িয়ে ধরে বসাবার চেষ্টা করে বলে, কি পাগলামি করছো? তুমি কি এসব জানতে না নাকি? সরমা উন্মত্তের মতো তার বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে বলে, জানতাম মানে? বাহ, পিসিমার কাছে শোনোনি? পিসিমার সঙ্গে এই কি আমার আলোচনার বিষয়? তুমি গাড়ি থামাও। নরেন কাতর স্বরে বলে, কিন্তু তুমি আমাকে ভুল বুঝছো সরমা, আমি তোমায় ফাঁকি দিতে চাইনি, আমার সব কথা শোনো আগে। সরমা রাগে দুঃখে অপমানে কেঁদে ফেলে বলে, না গো না, তোমার পায়ে পড়ি, আমি বাড়ি ফিরে যাব, গাড়ি থামাও। সরমাকে শান্ত করবার সমস্ত চেষ্টা নয়নের নিষ্ফল হয়ে যায়। সরমার উত্তেজনা দেখে শেষ পর্যন্ত সে একটু ভীতিই হয়ে পড়ে। সরমা যেন প্রকৃতস্থ নয়। একান্ত অনিচ্ছায় সে গাড়ি থামাতে আদেশ দেয়, কিন্তু গাড়োয়ানকে বিদায় দেবার পর সরমাকে আর একবার বোঝাবার চেষ্টা করে। সে বলে, সে বাড়িতে তোমার আর ফেরা অসম্ভব, তুমি বুঝতে পারছো না সরমা। তারপর একটু থেমে আবার বলে, তোমাকে সত্যিই আমি ঠকাতে চাইনি। আমি ভেবেছিলাম আমার সব কথা তুমি জানো, আর এসব জেনেও তোমার এত বিচলিত হবার কি আছে সরমা? বুঝতে পারছি না, আমাদের অতীত যেমনই কেন হোক না, এখানকার ভালোবাসায় আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য নয় কি? সরমা কোনো উত্তর না দিয়ে নীরবে চলতে শুরু করে। কোথায় সে যাবে নিজেই জানে না। পৃথিবীতে কোনো আশ্রয় তার আর নেই একথা সে বোঝে, তবুও তার যাওয়া চায়। নয়নের কাছ থেকে, তার নিজের কাছ থেকে, সমস্ত পৃথিবীর কাছ থেকে তাকে বুঝি দূরে সরে যেতেই হবে। নয়নের সঙ্গে সঙ্গে যেতে যেতে বলে, তোমার এই বিপদের জন্যে আমি দায়ী সরমা, আমায় তুমি অন্তত তার প্রায়শ্চিত্ত করবার অবসরটুকু দাও। আমি শপথ করে বলছি, আমার সঙ্গে গেলে তোমার অসম্মান কখনো আমি করব না। কিন্তু সরমার থামবার কোনো লক্ষণই দেখা যায় না। কিছু দূর গিয়ে হঠাৎ ফিরে দাঁড়িয়ে সে উন্মত্তভাবে ব্যাকুল স্বরে বলে, দোহাই তোমার, আমার সঙ্গে আর এসো না। একলা গেলে এখনো আমার আশ্রয় মিলতে পারে, আমার সে পথ নষ্ট করো না। এরপর নয়নের পক্ষে আর সঙ্গে যাওয়া সম্ভব। তবুও আরেকবার অপরিচিত পথে গভীর রাত্রে একলা হাঁটার বিপদের কথা সে সরমাকে বোঝাতে চাইল, কিন্তু সরমা অটল। পথ সে চেনে, তার সঙ্গে কারো যাবার প্রয়োজন নেই। নরেন আর এগুতে পারে না। ধীরে ধীরে সরমা শীতের রাতের কুয়াশায় অদৃশ্য হয়ে যায়। সেদিন শীতের রাতে একটি ক্লান্ত কাতর মেয়ে অর্ধ উন্মুক্ত অবস্থায় কলকাতার নিস্তব্ধ নির্জন পথে পথে কোথায় সে ঘুরে ফিরেছিল কেউ তা জানে না। শুধু এইটুকু আমরা জানি যে হঠাৎ এক সময় গলির গোলক ধাঁধায় ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে সে একটি ছোট্ট রেলিং ঘেরা জমি আবিষ্কার করে। পৃথিবীতে সমস্ত দ্বার যখন বন্ধ হয়ে গেছে, তখন এই বিবর্ণ ঘাসের জমিটুকু সরমাকে বহুকালের হারানো মেয়ের মতো কোল দিয়ে তার ব্যর্থ জীবনের উপর কুয়াশার জবনিকা টেনে দিয়েছিল। ধন্যবাদ। এখানেই কুয়াশার গল্পটি সমাপ্ত। সাহিত্য ইতিকথা চ্যানেলের আলোচনাগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবে। এবং তোমরা কোন ধরনের গল্প পাঠ বা কী ধরনের আলোচনা জানতে চাও কমেন্টে বলবে, আমি সেই আলোচনা নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।